ওয়েলকাম ফ্রেন্ডস অ্যান্ড অ্যাসপিরেন্টস, চলে এসেছি একটা নতুন সিরিজ নিয়ে। আর এই সিরিজটায় তোমাদের জন্য থাকবে এনটিপিসি 2019 সিবিটি 1 যে এক্সাম হয়েছিল সেই এক্সামের জিকে এমসিকিউ এর ইন ডিটেল ডিসকাশন। প্রত্যেকটা ভিডিও আমি ডেট অ্যান্ড শিফট ওয়াইজ আপলোড করতে থাকবো। তবে প্রত্যেকটা শিফট দুটো পার্টে আমি রাখছি, যেটার প্রত্যেকটায় 20টা করে কোয়েশ্চেন থাকবে। তোমরা যারা বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। স্পেশালি যারা গ্রুপ ডি দেবে তাদের এনটিপিসির কোয়েশ্চেনগুলো অবশ্যই প্রিপেয়ার করে যাওয়া উচিত, বিকজ এটা রিসেন্ট হওয়া একটা এক্সাম। তার সাথে সাথে আপকামিং কোয়েশ্চেন কীরকম আসতে চলেছে সেই সম্বন্ধে একটা ক্লিয়ার ধারণা হবে। আমি আগেও বলেছি যে এনটিপিসির কোয়েশ্চেন খুবই কম্প্রিহেন্সিভ হয় আর যথেষ্ট স্ট্যান্ডার্ড মেনটেন করে কোয়েশ্চেন সেট করা হয়। তো তোমরা ডেফিনেটলি এখান থেকে অনেক কিছু লাভ পাবে পরবর্তী এক্সামগুলোর জন্য। সুতরাং আমি পরপর ভিডিও আপলোড করতে থাকবো, তো তোমরা রেগুলার আপডেট পেতে গেলে ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। ওকে, সো প্রথম প্রশ্নটায় আসি। প্রথম প্রশ্নটা কি বলেছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং মনুমেন্টস ইজ নট লোকেটেড ইন দিল্লি। ঠিক আছে, নিচে স্মৃতিস্তম্ভগুলোর মধ্যে কোনটা দিল্লিতে অবস্থিত নয়? প্রথমটা হচ্ছে আলাই দরওয়াজা, হুমায়ুন টম্ব, বুলন্দ দরওয়াজা অ্যান্ড ইন্ডিয়া গেট। তো এর মধ্যে কোন অ্যান্সারটা হবে? অ্যান্সারটা হবে বুলন্দ দরওয়াজা। ওকে, সো বুলন্দ দরওয়াজার ব্যাপারে আরও কিছু পয়েন্ট তোমরা এক্সট্রা মনে রাখো, যেটা হচ্ছে এটা তৈরি হয়েছিল 1575-এ। কে তৈরি করেছিল? আকবর। ওকে, এটাকে বলা হয় ডোর অফ ভিক্টরি। কেন বলা হয়? বিকজ যখন গুজরাট দখল করেছিল আকবর, তারপরে এটা তৈরি হয়, তাই জন্য এটাকে বলা হয় ডোর অফ ভিক্টরি। ঠিক আছে, আর এটাকে বলা হয় হাইয়েস্ট গেটওয়ে ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, হাইয়েস্ট গেটওয়ে। আরও একটা জিনিস তোমরা মনে রাখো, যে যে জামা মসজিদ আছে সেই জামা মসজিদের মেইন গেট হচ্ছে, মেইন এন্ট্রান্স, সেটা হচ্ছে এই বুলন্দ দরওয়াজা। ঠিক আছে, যেটা কিনা ফতেপুর সিক্রিতে আছে। কোথায় আছে? ফতেপুর সিক্রিতে। ওকে, তো এরপরে চলে আসি হুমায়ুন টম্ব। হুমায়ুন টম্বের ব্যাপারে তোমরা কিছু পয়েন্ট মাথায় রাখো। এটা তৈরি হয়েছিল 1570-এ। কে তৈরি করেছিল? হাজি বেগম। ঠিক আছে, বা বিগা বেগম। ঠিক আছে, আর এগুলো বাকিগুলো তো সবগুলোই দিল্লিতে আছে, যেগুলো আমি বলেছি। আর 1993-তে এটাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে আনা হয়। ঠিক আছে, ডিজাইন কে করেছিল? ডিজাইন করেছিল মিরাক মির্জা গিয়াস, আর সঙ্গে ছিল সাইদ মোহাম্মদ। ঠিক আছে, এনারা দুজন মিলে। আর 1857-এর যে রিভোল্ট হয়েছিল সেই রিভোল্টের সময় বাহাদুর শাহ জাফর, ঠিক আছে, বাহাদুর শাহ জাফর যিনি ছিলেন, ওনাকে ইংরেজরা এখান থেকে ক্যাপচার করে, হুমায়ুন টম্ব থেকে। ঠিক আছে, আর আরও একটা পয়েন্ট যেটা মনে রেখো, সেটা হচ্ছে যে ফার্স্ট গার্ডেন টম্ব, ঠিক আছে, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মধ্যে, সেটা হচ্ছে হুমায়ুন টম্ব। ঠিক আছে, এরপরে আসি হচ্ছে আলাই দরওয়াজা। ঠিক আছে, আলাই দরওয়াজার ক্ষেত্রে কি মনে রাখবে, এটাকে অন্য একটা নামেও ডাকা হয়, সেটা হচ্ছে গেট অফ আলাউদ্দিন। ঠিক আছে, গেট অফ আলাউদ্দিন। আর তৈরি কবে হয়েছিল? তৈরি হয়েছিল 1311-তে। ঠিক আছে, আর যে জায়গাটা ছিল সেই জায়গাটার নাম হচ্ছে মেহরলি। যে কুয়াতুল ইসলাম বলে যে মস্ক আছে, সেই মস্কের গেট হচ্ছে এটা। ঠিক আছে, সেই মস্কেরই গেটওয়ে আলাই দরওয়াজা। এটাকেও 1993-তে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে এটাকে ঢোকানো হয়। ঠিক আছে, আর আলাই দরওয়াজা অ্যাকচুয়ালি কুতুব মিনারের একটা পার্ট। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে ইসলামিক মেথডে তৈরি প্রথম কনস্ট্রাকশন। ওকে, আর লাস্টে হচ্ছে ইন্ডিয়া গেট। ইন্ডিয়া গেটকে ডিজাইন কে করেছিল? এডওয়ার্ড লুটিয়েন্স। এডওয়ার্ড লুটিয়েন্স। ঠিক আছে, আচ্ছা, এটা তৈরি কেন হয়েছিল? কারণ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে প্রায় 90,000 ভারতীয় সৈনিক, যারা কিনা ব্রিটিশের আন্ডারে তখন ছিল, তারা শহীদ হয়। তো সেটার উদ্দেশ্যেই তাদের সম্মান জানানোর জন্য ইন্ডিয়া গেট স্থাপন করা হয়। ওকে, আর এটা স্থাপন করা হয় কোন সময়? সেটা হচ্ছে 10th ফেব্রুয়ারি 1921-এ। ঠিক আছে, আর সেই সময় ইন্ডিয়াতে ভাইসরয় কে ছিলেন? ভাইসরয় ছিলেন জেমস ফোর্ড। ওকে,
সো এই হচ্ছে টোটাল পয়েন্ট, এই টোটাল পয়েন্টগুলো তোমরা মনে রেখো। সেকেন্ড কোয়েশ্চেনটায় আসি, কি বলছে দেখো, যে কুন্ডানকুলাম নিউক্লিয়ার পাওয়ার স্টেশন কোন স্টেটে অবস্থিত? কি কি অপশন আছে? কর্ণাটক, তামিলনাড়ু, গুজরাট অ্যান্ড রাজস্থান। কী হবে অ্যান্সারটা? অ্যান্সারটা হবে তামিলনাড়ু। ঠিক আছে, আমি একটা ভিডিও তোমাদের আলাদা করে বানিয়ে দিয়েছি, তোমরা স্ট্যাটিক ভিডিওর যে প্লেলিস্টে আছে সেই প্লেলিস্টে গেলে দেখতে পাবে অলরেডি নিউক্লিয়ার পাওয়ার স্টেশনের ব্যাপারে একটা ভিডিও আমি অলরেডি তৈরি করে দিয়েছি, তো তোমরা ইজিলি ওখান থেকে রেফার করতে পারো। থার্ড কোয়েশ্চেনটা কি বলেছে দেখো, হোয়াট ইজ উবুন্টু? চারটে অপশনের মধ্যে দিয়েছে, এক্সটার্নাল হার্ড ড্রাইভ, ম্যালওয়্যার, ওয়েব ব্রাউজার অ্যান্ড অপারেটিং সিস্টেম। তো কোন অ্যান্সারটা হবে এটার মধ্যে? অ্যান্সারটা হবে অপারেটিং সিস্টেম। ঠিক আছে, এটা একটা ওপেন সোর্স সফটওয়্যার। ঠিক আছে, ওপেন সোর্স কেন? বিকজ তোমার যদি সফটওয়্যার ডেভেলপমেন্টের নলেজ থাকে তো তুমি এটার মধ্যে বিভিন্ন চেঞ্জেস করতে পারো। ঠিক আছে, তো দ্যাটস ওয়াই ওপেন সোর্স বলা হয়। আচ্ছা, সেকেন্ডলি এটা একটা লিনাক্স বেস সফটওয়্যার। ঠিক আছে, আর এটার ইনভেন্টর হচ্ছে মার্ক রিচার্ড শাটেলওয়ার্থ। ঠিক আছে, মার্ক রিচার্ড শাটেলওয়ার্থ। এরপর আছে ম্যালওয়্যার। আচ্ছা, ম্যালওয়্যারটা কি জিনিস? ম্যালওয়্যার হচ্ছে অ্যাকচুয়ালি দুটো কথার একটা মিক্সচার, সেটা হচ্ছে ম্যাল ফর ম্যালিশিয়াস আর এটা হচ্ছে ফর সফটওয়্যার। ঠিক আছে, তো ম্যালিশিয়াস সফটওয়্যার যেগুলো আর কি হার্মফুল। তো এটা অ্যাকচুয়ালি একটা আমব্রেলা টার্ম, এর মধ্যে অনেক কিছুই আসে, যেমন ভাইরাস আসে, ওয়ার্মস আসে, ট্রোজান আসে। ঠিক আছে, এগুলো সবগুলো আলাদা আলাদা কাইন্ড অফ ভাইরাস, মানে হার্মফুল সফটওয়্যার। ওকে, আচ্ছা, ওয়েব ব্রাউজারের ব্যাপারে তোমাদেরকে কিছু বলার নেই, সবাই জানো যে ক্রোম আছে, সাফারি আছে, বিভিন্ন রকমের ওয়েব ব্রাউজার আছে, আলাদা আলাদা প্ল্যাটফর্মের জন্য আলাদা আলাদা ওয়েব ব্রাউজার থাকে। ঠিক আছে, আর লাস্ট হচ্ছে এক্সটার্নাল হার্ড ড্রাইভ। তো একটা হচ্ছে ইন্টারনাল হার্ড ড্রাইভ, যেটা কিনা ক্যাবিনেটের ভেতরে থাকে, আর এক্সটার্নাল হার্ড ড্রাইভ তোমরা অনেক সময় দেখেছো যে পোর্টেবিলিটির জন্য খুব ভালোভাবে ইউজ করা যায়। ইনভেন্টর হচ্ছে রেনল্ড বি জনসন। ঠিক আছে, রেনল্ড বি জনসন। যে ফার্স্ট হার্ড ডিস্ক ড্রাইভ তৈরি হয়েছিল সেটা তৈরি করেছিল আইবিএম, নাম ছিল IBM 350 ডিস্ক ফাইল। ঠিক আছে, এটা ছিল ফার্স্ট এক্সটার্নাল হার্ড ড্রাইভ। 4 নম্বর কোয়েশ্চেনটা দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং শোজ আ সিম্বায়োটিক রিলেশন? এদের মধ্যে কে সিম্বায়োটিক রিলেশন শো করে? অপশন দিয়েছে ফুনেরিয়া, ইউলোথ্রিক্স, লাইকেন অ্যান্ড মার্সিলিয়া। ঠিক আছে, কি হবে অ্যান্সারটা? অ্যান্সারটা হবে লাইকেন। সিম্বায়োটিক রিলেশন। ঠিক আছে, সিম্বায়োটিক রিলেশন অ্যাকচুয়ালি 3 ধরনের হয়। ঠিক আছে, একটা হচ্ছে মিউচুয়ালিজম, তারপরটা হচ্ছে কমেন্সালিজম, আর লাস্টেরটা হচ্ছে প্যারাসিটিক। ঠিক আছে, বা প্যারাসিটিজম। ঠিক আছে, আচ্ছা, মিউচুয়ালিজম কি? যেটাতে দুজনেরই বেনিফিট হয়, যেমন তোমরা যদি বলো যে ফুল আর মৌমাছি। ঠিক আছে, একজনের পলিনেশনে হেল্প হয় আর একজন মধু পেয়ে যায়, দুজনেরই হেল্প হয়ে যায়। ঠিক আছে, কমেন্সালিজম কি আছে? আচ্ছা, তোমরা দেখে থাকবে যে গরুর পিঠে অনেক সময় বক বসে থাকে। ঠিক আছে, তো সেক্ষেত্রে কী করে, গরু যখন জঙ্গলের বা ওই গাছপালার মধ্যে দিয়ে হেঁটে যায় তখন পোকাগুলো ওড়ে, তো সেটা অ্যাকচুয়ালি ওই পাখি যারা বসে থাকে তারা খায়। তো এটা পাখিদের হেল্প হচ্ছে কিন্তু গরুর কোনো ফার্ক পড়ছে না। ঠিক আছে, গরুর কোনো এফেক্ট নেই, এটাকে বলা হয় কমেন্সালিজম। ঠিক আছে, আর থার্ড হচ্ছে প্যারাসিটিক। ঠিক আছে, বা প্যারাসিটিজম। যেমন মানুষের গায়ে মশা বসে রক্ত খায়। ঠিক আছে, মশার তো লাভ হয়, বাট আমাদের মানবদেহের মধ্যে অনেক রকম রোগ বৃদ্ধি ছড়ায়। ঠিক আছে, তো এটাকে বলা হয় প্যারাসিটিজম। তো লাইকেন অ্যাকচুয়ালি কোন রকমের দেখায়? এটা হচ্ছে মিউচুয়ালিজম দেখায়, মিউচুয়ালিজম কাইন্ড অফ সিম্বায়োটিক রিলেশন। ওকে, আর কোন দুটো অর্গানিজমের মধ্যে এটা দেখা যায় সেটা হচ্ছে, একটা হচ্ছে অ্যালগি, ঠিক আছে, আর একটা হচ্ছে ফানজাই। ঠিক আছে, এই দুজনের মধ্যে। আচ্ছা, এর ব্যাপারে আরও কিছু পয়েন্ট তোমাদেরকে বলি, যে আর্থের যে টোটাল কভারেজ আছে এরিয়া, সেটার 6-8% কভার করে হচ্ছে লাইকেন। 20,000 বিভিন্ন ধরনের আলাদা আলাদা টাইপ এটা দেখা যায়। ঠিক আছে, আর এর কোনো রুটস নেই। ঠিক আছে, যাতে কিনা মাটি থেকে বিভিন্ন রকম পুষ্টি আর হচ্ছে জল, নিউট্রিয়েন্টস অ্যান্ড ওয়াটার সংগ্রহ করতে পারে না, কিন্তু এটার ফটোসিনথেসিস হয়। তো এই গেল লাইকেন। ফুনের ব্যাপারে কী কী মাথায় রাখবে, সেটা হচ্ছে এর একটা রুট লাইক স্ট্রাকচার আছে যেটাকে বলা হয় রাইজয়েড। রাইজয়েড। আর 210 রকমের আলাদা আলাদা মসের স্পিসিস দেখা যায়। ঠিক আছে, যেগুলোর জিনাস হচ্ছে ফুনেরিয়া। ওকে, আর এটা কোন কিংডমের মধ্যে পড়ে? কিংডম হচ্ছে প্ল্যান্ট। ঠিক আছে, বা প্ল্যান্টিং। ঠিক আছে, আর কোন ডিভিশনের মধ্যে পড়ে? ডিভিশন হচ্ছে ব্রায়োফাইটা। ব্রায়োফাইটা। ওকে, আচ্ছা, এরপর আসি ইউলোথ্রিক্স। ইউলোথ্রিক্স কোন ফ্যামিলির মধ্যে পড়ে? এটা হচ্ছে ইউলোট্রিকেসিয়া।
আচ্ছা, এটাতে কী রকমের রিপ্রোডাকশন হয়? এটাতে হয় কিন্তু ভেজিটেটিভ রিপ্রোডাকশন, ঠিক আছে, ভেজিটেটিভ রিপ্রোডাকশন হয়। আর এটার ডিস্টিংক্ট নিউক্লিয়াস আছে, মানে নিউক্লিয়াসকে আলাদাভাবে চেনা যায়, ঠিক আছে, ডিস্টিংক্ট নিউক্লিয়াস, ঠিক আছে। আর এটা হচ্ছে ইউক্যারিওটিক প্লাস হচ্ছে মাল্টিসেলুলার। এটার ব্যাপারে আরও যদি কিছু বলি যে ইউলোথ্রিক্স হচ্ছে কাকে বলা হবে, যেটা কিনা গ্রিন অ্যালগি, তার হচ্ছে জিনাস। ওকে, এরপর আছে মার্সিলিয়া, ঠিক আছে। 65 ডিফারেন্ট স্পিসিস আছে ফার্নের। জিনাস হচ্ছে মার্সিলিয়া। ফ্যামিলি কোন ফ্যামিলির মধ্যে পড়ে? মার্সিলিসিয়া, ঠিক আছে, মার্সিলিসিয়া, ঠিক আছে। কোন কিংডম? এগেন প্ল্যান্ট কিংডম। আর ডিভিশন কি? পলিপোডিওফাইটা, ঠিক আছে, পলিপোডিওফাইটা। ওকে, সো এই পয়েন্টগুলো মনে রাখো। 5 নম্বর কোয়েশ্চেন, হু সেড ফ্রিডম ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট? স্বাধীনতা আমার জন্মসিদ্ধ অধিকার এবং আমি তা অর্জন করবই। অপশান কি আছে? চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিং, বাল গঙ্গাধর তিলক, গোপালকৃষ্ণ গোখলে। উত্তর কি হবে? উত্তর হবে বাল গঙ্গাধর তিলক। সো বাল গঙ্গাধর তিলকের ব্যাপারে কিছু পয়েন্টস তোমরা মনে রাখো, যে ওনাকে বলা হতো লোকমান্য তিলক, ঠিক আছে। উনি 1980-তে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস জয়েন করেন। আর ওনাকে বলা হয়েছিল ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট, ঠিক আছে। এটা কে বলেছিল? এটা বলেছিল ভ্যালেন্টাইন শিরোল, ঠিক আছে, ভ্যালেন্টাইন শিরোল। উনি দুটো উইকলি পত্রিকা বের করতেন। পত্রিকা দুটোর নাম কি? প্রথমটা হচ্ছে কেশরী, যেটা কিনা মারাঠি ল্যাঙ্গুয়েজে পাবলিশ হতো। আর আরেকটা ছিল মারাঠা, এটা বেরোতো ইংলিশ ল্যাঙ্গুয়েজে। মান্ডলে জেলে থাকাকালীন উনি একটা বই লিখেছিলেন যেটার নাম হচ্ছে ভগবদ গীতা রহস্য, ঠিক আছে, ভগবদ গীতা রহস্য, ঠিক আছে। এই কটা পয়েন্ট তোমরা মনে রাখো। এরপর আসি চন্দ্রশেখর আজাদ। উনি এইচআর এর মেম্বার ছিলেন। এইচআর কি? হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, যেটা কিনা পরে এইচএসআরএ হয়ে যায়, এস ফর সোশ্যালিস্ট। 1925-এ কাকোরি ট্রেন রবারি যেটা হয়েছিল সেটার সঙ্গে চন্দ্রশেখর আজাদ যুক্ত ছিলেন। কাকোরি ট্রেন রবারি কেসে যুক্ত ছিলেন। আর জেপি সন্ডার্সের উপর শুটিং করার সঙ্গেও উনি ইনভলভ ছিলেন, বাট অ্যাকচুয়ালি জেপি সন্ডার্সকে হত্যা করেন ভগৎ সিং অ্যান্ড রাজগুরু। এরপর আসি ভগৎ সিং, ঠিক আছে। ভগৎ সিংয়ের জন্ম কোথায়? বর্তমান পাকিস্তানে। আর উনি মারাও যান বর্তমান পাকিস্তানের লাহোর জেলে, লাহোর সেন্ট্রাল জেল। আচ্ছা, ওনার একটা খুব পপুলার বই আছে যেটা হচ্ছে ওয়াই আই অ্যাম অ্যান অ্যাথিস্ট, ঠিক আছে, এটা মনে রাখো। যেমনটা আমি একটু আগে বললাম যে জেপি সন্ডার্সের হত্যার পেছনে ওনার হাত আছে, মানে উনি গুলিটা করেছিলেন। আর জেপি সন্ডার্সের সাথে ছিল চন্দন সিং। আরও একটা পয়েন্ট মনে রাখো, যে এপ্রিলের 8 তারিখ 1929-এ দিল্লি অ্যাসেম্বলিতে উনি বম্বিং করেন। লাস্ট পয়েন্ট হচ্ছে গোপালকৃষ্ণ গোখলে। গোপালকৃষ্ণ গোখলের ব্যাপারে কিছু পয়েন্ট তোমরা মনে রাখো, যে এটা তো সবাই হয়তো জানো যে উনি হচ্ছেন গান্ধীজির পলিটিক্যাল গুরু, ঠিক আছে। আর গোপালকৃষ্ণ গোখলের গুরু কে হচ্ছে? এমজি রানাডে, ঠিক আছে, এমজি রানাডে। 1905-এ বঙ্গভঙ্গের টাইমে গোপালকৃষ্ণ গোখলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। সার্ভেন্টস অফ ইন্ডিয়া নামে একটা সোসাইটি উনি তৈরি করেন, ঠিক আছে, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি, তার পুরোটা নাম। 6 নম্বর কোয়েশ্চেন, Mahatma Gandhi started the famous salt march from Sabarmati to Dandi in which district of Gujarat is Dandi, ঠিক আছে। সবরমতী থেকে ডান্ডির যে সল্ট মার্চ হয়েছিল সেটা গুজরাটের কোন স্টেটের মধ্যে পড়ে? আচ্ছা, অপশানটা দেখো কি আছে। অপশান আছে পোরবন্দর, সুরাত, নবসারি অ্যান্ড কচ্ছ, ঠিক আছে। অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা হবে নবসারি। সো ডান্ডি মার্চের ব্যাপারে কিছু পয়েন্ট তোমরা মাথায় রাখো। প্রথম হচ্ছে এটার টাইম লাইন কী ছিল? টাইম লাইন ছিল 12 মার্চ থেকে 6 এপ্রিল, ঠিক আছে, 6 এপ্রিল 1930। ওকে, কতজন ওই মার্চে ছিলেন? 78, 78 জন ছিল টোটাল, ঠিক আছে। আর টোটাল 300
90 কিলোমিটার রাস্তা হেঁটে পার হয়েছিল। অ্যান্ড এই যে সল্ট তৈরি করেছিলেন, ঠিক আছে, এই যে প্রবলেম হয়েছিল সেই প্রবলেমটা গভর্নমেন্টের সাথে ফাইনালি গিয়ে সেটেল হয় সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে উইথ ভাইসরয় আরবিন্দ। 7 নম্বর প্রশ্নটা দেখো, হু ইজ দ্য অথর অফ রাজতরঙ্গিনী? রাজতরঙ্গিনী কার লেখা? অপশন আছে চাঁদ বরদাই, কালিদাস, কালহান অ্যান্ড জয়দেব। উত্তরটা কী হবে? উত্তরটা হবে কালহান। সো রাজতরঙ্গিনীকে একটা অন্য নামেও বলা হয়, যেটা হচ্ছে দ্য রিভার অফ কিংস। ঠিক আছে, দ্য রিভার অফ কিংস, এটা অ্যাকচুয়ালি জম্মু কাশ্মীরের যে নদী আছে সেটার উপর বেস করে লেখা আর কি। ঠিক আছে, অ্যান্ড এরপর আছি চাঁদ বরদাই। চাঁদ বরদাই কী লিখেছিলেন? পৃথ্বীরাজ রাসো। ঠিক আছে, এটা ওনার লেখা। উনি পৃথ্বীরাজ চৌহানের কোর্ট পোয়েট ছিলেন। ঠিক আছে, চাঁদ বরদাই পৃথ্বীরাজ চৌহানের কোর্ট পোয়েট। ঠিক আছে, আর পৃথ্বীরাজ রাসো কোন ল্যাঙ্গুয়েজে লেখা? সেই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ব্রজ ভাষা। ঠিক আছে, এরপর আছি কালিদাস। ঠিক আছে, কালিদাস কার কোর্ট পোয়েট ছিলেন? চন্দ্রগুপ্ত দ্বিতীয়। ঠিক আছে, চন্দ্রগুপ্ত দ্বিতীয়র কোর্ট পোয়েট ছিলেন। আর কালিদাসের লেখা কিছু বিখ্যাত কাব্যগুলোর মধ্যে হলো কুমার সম্ভব, অভিজ্ঞান শকুন্তলম, মেঘদূত, মালবিকাগ্নিমিত্রম, ঠিক আছে, ঋতু সংহার। ঠিক আছে, এগুলো মনে রাখো। আর লাস্টে আছে জয়দেব। ঠিক আছে, জয়দেব কি লিখেছিলেন? গীত গোবিন্দ। ঠিক আছে, 8 নম্বর কোয়েশ্চেনটা আছে, কি বলছে দেখো, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য সেকেন্ড ব্যাটল অফ পানিপথ ফট বিটুইন আকবর অ্যান্ড হেমু? সিম্পল কোয়েশ্চেন, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? ঠিক আছে, তো অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে 1556। ঠিক আছে, ওকে, এখানে আমি তিনটেই ব্যাটেলের ব্যাপারে পুরোটা বলে দিচ্ছি, তোমরা একবারেই দেখে নাও। ফার্স্ট ব্যাটেল হয়েছিল কবে? 1526-এ। 1526-এ কার কার মধ্যে হয়েছিল? বাবর ভার্সেস ইব্রাহিম লোদি। ঠিক আছে, কে জিতেছিল? অবভিয়াসলি বাবর জিতেছিল, আর ইব্রাহিম লোদি হেরে গিয়েছিল। ঠিক আছে, আর এটাই সেই প্রথম যুদ্ধ যেখানে বাবর গান পাউডার আর আর্টিলারি ইউজ করেছিল। ঠিক আছে, ঠিক আছে, এর ফলে, আচ্ছা, এই যুদ্ধের ফলে কি হয়েছিল? কনক্লুশন কি ছিল? যে লোদি বংশের ডাউনফল হয়ে গেছিল, লোদিদের ডাউনফল হয়ে গেছিল, আর দিল্লি সালতানাতে মুঘলদের এন্ট্রি হয়েছিল। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট ব্যাটল। সেকেন্ড ব্যাটল, তো এখানে বলাই আছে আকবর অ্যান্ড হেমু। ঠিক আছে, তো আকবরের, অ্যাকচুয়ালি আকবর সেই সময় ছোট ছিল, তো ওনার হয়ে যে লড়ছিল সে হচ্ছে বৈরাম খান। ঠিক আছে, বৈরাম খান। আর হেমু কে ছিল? হেমু ছিল আদিল শাহের আর্মি জেনারেল। আদিল শাহ আর্মি জেনারেল ছিল। ঠিক আছে, তো এখানে কে জিতেছিল? অবভিয়াসলি আকবর জিতেছিল। থার্ড ব্যাটেলটা কবে হয়েছিল? থার্ড ব্যাটেলটা হয়েছিল 1761-এ। ঠিক আছে, 1761-এ। এটা কার কার মধ্যে হয়েছিল? অ্যাকচুয়ালি এটা মারাঠা আর আফগানদের মধ্যে হয়েছিল। ঠিক আছে, মারাঠারা হেরে যায়, আফগানরা জিতে যায়। ঠিক আছে, আর মারাঠাদের তরফ থেকে কে লড়ছিল মেইনলি, মানে লিড কে করছিল? সদাশিব রাও পেশোয়া ছিলেন ওই সময়কার। আর আফগানদের তরফ থেকে লিড করছিল আহমদ শাহ দুরানি। ঠিক আছে, এবার আসি 9 নম্বর কোয়েশ্চেনটা, ইন হুইচ অফ দ্য ফলোইং কন্টিনেন্টস ইজ দ্য গোবি ডেজার্ট লোকেটেড? গোবি ডেজার্টের লোকেশন, ঠিক আছে, কোন কন্টিনেন্টের মধ্যে পড়ছে? আফ্রিকা না এশিয়া না নর্থ আমেরিকা না ইউরোপ? ঠিক আছে, অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা হবে এশিয়া। ঠিক আছে, এশিয়ায় কোথায়? অ্যাকচুয়ালি চায়না অ্যান্ড মঙ্গোলিয়া এর বর্ডারে অবস্থিত গোবি ডেজার্ট। ঠিক আছে, আর তোমাদেরকে একটা জিনিস বলে দিই যে ডেজার্টের ব্যাপারে একটা পুরো টোটাল ভিডিও আমি অলরেডি করে রেখেছি, যেটা কিনা স্ট্যাটিক জিকের যে প্লেলিস্ট রয়েছে তার মধ্যে রয়েছে, তো তোমরা সেখান থেকে রেফার করতে পারো। 10 নম্বর কোয়েশ্চেনটা দেখো, হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রিজ ইজ নট আ পার্মানেন্ট মেম্বার অফ ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল? ঠিক আছে, ইউএনএসসির পার্মানেন্ট মেম্বার এর মধ্যে কে নয়? ঠিক আছে, অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা হবে জাপান। ইউএনএসসির ব্যাপারে কিছু পয়েন্ট মনে রাখো, যেটা হচ্ছে ইউএনএসসির কোথায় হেডকোয়ার্টার? কোথায় হেডকোয়ার্টার? হচ্ছে নিউ ইয়র্ক। ঠিক আছে,
যেটা কিনা ইউএসএ। ওকে, আর টোটাল 5টা পার্মানেন্ট মেম্বার আছে আর 10টা নন পার্মানেন্ট মেম্বার আছে। 5টা পার্মানেন্ট মেম্বারের মধ্যে কারা কারা পড়ে? ইউএস পড়ে, ইউকে পড়ে, চায়না পড়ে, ফ্রান্স পড়ে, আর রাশিয়া পড়ে। ঠিক আছে, আর 10জন নন পার্মানেন্ট মেম্বারের মধ্যে এগুলো প্রত্যেকবার চেঞ্জ হতে থাকে, আর এক মাসে একবার করে প্রেসিডেন্টের চেয়ারটাকে হোল্ড করে। ঠিক আছে, তো অগস্ট 2021-এ প্রেসিডেন্টের চেয়ারটা কে হোল্ড করেছিল? ইন্ডিয়া। আর ভারতের যে পার্মানেন্ট মেম্বার আছে টিএস তিরুমূর্তি, ওনার নামটাও মনে রাখো, টিএস তিরুমূর্তি, ইউএনএসসির পার্মানেন্ট মেম্বার ফ্রম ইন্ডিয়া। ওকে, এবার আসি 11। ইন হুইচ ইয়ার ডিড ইসরো লঞ্চ দ্য মার্স অরবিটার মিশন? মার্স অরবিটার মিশন কবে লঞ্চ হয়েছিল? অপশান দেখো, 2015, 2014, 2013, 2012। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে 2013। মোদিজি আসার 1 বছর আগে। ওকে, মনে রেখে এভাবে মনে থাকবে। আচ্ছা, ইসরোর ব্যাপারে যে পয়েন্টগুলো খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ফাউন্ডারকে। ফাউন্ডার হচ্ছে বিক্রম সারাভাই। ঠিক আছে, কবে ফাউন্ড হয়েছিল? 15 অগস্ট 1969-এ। ওকে, হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে বেঙ্গালুরু। আর ইসরো দুটো আর্ম আছে, একটা হচ্ছে মার্কেটিং আর্ম, একটা হচ্ছে কমার্শিয়াল আর্ম। ঠিক আছে, মার্কেটিং আর্মটার কি নাম? অ্যান্ট্রিক্স, যেটা কিনা 1992-তে ফর্ম হয়েছিল। আর কমার্শিয়াল আর্মটার কি নাম? এনএসআইএল। ঠিক আছে, এটা কবে ফর্ম হয়েছে? এটা হচ্ছে ভেরি রিসেন্টলি, 2019। মার্স অরবিটার মিশনের ব্যাপারে একটা কথা মনে রেখো, এটা হচ্ছে ইন্ডিয়াই হচ্ছে ফার্স্ট কান্ট্রি যারা মার্সে জল খুঁজে পেয়েছিল। আমাদের ফার্স্ট স্যাটেলাইট কি ছিল? ফার্স্ট স্যাটেলাইট ছিল আর্যভট্ট। ঠিক আছে, এটা কবে হয়েছিল? 19 এপ্রিল 1975। বাট এটা ইন্ডিজিনাস নয়, এটা রাশিয়ার হেল্প লেগেছিল, মানে তখনকার সোভিয়েত ইউনিয়ন। আর যদি একদম ইন্ডিজিনাস বলা হয় তাহলে সেটার নাম হবে RS-1। ঠিক আছে, আর এটা লঞ্চার ছিল SLV-3, 1980-তে লঞ্চ হয়। আচ্ছা, আমাদের সব থেকে ভারী রকেট কোনটা? হেভিয়েস্ট হচ্ছে GSAT-11। ওকে, আর সব থেকে হালকা হালকা হচ্ছে কালাম স্যাট। আর হেভিয়েস্ট রকেট যদি বলে তাহলে GSLV-MK3। ওকে, GSLV-MK3। আচ্ছা, ইসরোর যে নেক্সট মিশনগুলো আছে সেগুলোর ব্যাপারে একটু মাথায় রাখো। 2022-এ আছে, 2024-এ আছে, আর 2025-এ আছে। ঠিক আছে, 2022-এ প্রথমটা আছে হচ্ছে চন্দ্রযান 3। ঠিক আছে, লঞ্চ কে করবে? লঞ্চ করবে GSLV-MK3। ঠিক আছে, আর তারপরে 2022-এই আছে আদিত্য L1। ঠিক আছে, আদিত্য L1 2022-এই আছে। ঠিক আছে, এটা কি লঞ্চ করবে? এটা লঞ্চ করবে হচ্ছে PSLV-XL। ওকে, 2024-এ আছে মঙ্গলযান। ঠিক আছে, এটাও লঞ্চ করবে GSLV-MK3। আর 2025-এ আছে শুক্রযান-1। ঠিক আছে, শুক্রযান-1। ঠিক আছে, এটা লঞ্চ হবে 2025-এ। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, দ্য টার্ম সেরিকালচার ইজ রিলেটেড টু হুইচ অফ দ্য ফলোয়িং? ঠিক আছে, সেরিকালচার কার সাথে রিলেটেড? ওকে, অপশন দিচ্ছে ফিশ ফার্মিং, বার্ড ফার্মিং, সিল্ক ফার্মিং, বি ফার্মিং। কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে সিল্ক ফার্মিং। সো বাকিগুলো দেখে নাও। ফিশ ফার্মিং এটা হচ্ছে পিসিকালচার। ঠিক আছে, বার্ড ফার্মিং এপিকালচার। ওকে, বি ফার্মিং হচ্ছে এপিকালচার। ঠিক আছে, আচ্ছা, আর বাকি জিনিসগুলো আরও কয়েকটা আছে, তোমাদের একবারে আমি বলে দিই। ফার্স্ট এরটা হচ্ছে আরবোরিকালচার। ঠিক আছে, এটা হচ্ছে অর্নামেন্টাল ট্রিজ। ঠিক আছে, অর্নামেন্টাল ট্রিজ। আচ্ছা, এরপর হচ্ছে হর্টিকালচার কি? গার্ডেনিং। ঠিক আছে,
তারপর আসছে মেরিকালচার। মেরিকালচার কি? সি ফিশ হতে পারে অথবা আদার মেরিন স্পিসিস, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো পার্মাকালচার। কি বলছে এটা? সাস্টেনেবল এগ্রিকালচার, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো সিলভিকালচার। সিলভিকালচার কি? ট্রি। আচ্ছা, তারপরে মনে রাখবে ভার্মিকালচার, ঠিক আছে। ভার্মিকালচার হচ্ছে আর্থওয়ার্ম, ঠিক আছে, আর্থওয়ার্ম, ঠিক আছে। আচ্ছা, এরপরে মনে রাখো ভিনি বা ভিটিকালচার, ঠিক আছে, এটা হচ্ছে গ্রেপ। আচ্ছা, লাস্টেরটা মনে রাখো সিলভি। সিলভি হচ্ছে ফরেস্ট, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনটা কি বলেছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং স্টেট ইজ নট আ মেম্বার অফ সেভেন সিস্টার স্টেট অফ নর্থ ইস্ট ইন্ডিয়া, ঠিক আছে। সেভেন সিস্টার্স যে 7টা স্টেট রয়েছে সেগুলোর মধ্যে কোনটা পড়ছে না, ঠিক আছে, কোনটা পড়ছে না, তো এটা সবাই জানো, ইজিলি এলিমিনেশন থেকেও করা যায়, দ্যাট ইজ সিকিম, ঠিক আছে। আর বাকি স্টেটগুলো তোমরা সেভেন সিস্টার্সগুলো একবার ম্যাপ থেকে দেখলেও মনে থাকবে, আদারওয়াইজ আমি একবার বলে দিচ্ছি। প্রথমটা হচ্ছে মেঘালয়, আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, ঠিক আছে। এই হচ্ছে টোটাল 7টা স্টেটস। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রিজ ইজ নট আ মেম্বার অফ বিমস্টেক, ঠিক আছে। বিমস্টেকের মেম্বার নয় কোন দেশটা সেটা বলতে হবে, ঠিক আছে। এখানে অপশানগুলো দেখো, বলেছে ভুটান, নেপাল, মালদ্বীপ আর ইন্ডিয়া, ঠিক আছে। উত্তরটা কী হবে? উত্তরটা হবে মালদ্বীপ, ঠিক আছে। সো বিমস্টেকের ব্যাপারে কিছু পয়েন্ট মনে রাখো। কবে ফাউন্ডেড হয়? ফাউন্ডেড হয় 6 জুন 1997, ঠিক আছে। আর বিমস্টেকের মধ্যে কোন কোন দেশগুলো রয়েছে? আচ্ছা, দেশগুলো বলার আগে ফুল ফর্মটা একবার তোমরা জেনে নাও। বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, ঠিক আছে। আর যে দেশগুলো আছে সেই দেশগুলো তোমরা একবারে মনে করে রাখো। আচ্ছা, এখান থেকেই মনে রাখো, সুবিধা হবে। ফার্স্টে বাংলাদেশ, ইন্ডিয়া, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, আর বাকি যে দুটো দেশ আছে সেই দুটো হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের নর্থ সাইডে রয়েছে দুটো ছোট ছোট, যেটা হচ্ছে ভুটান আর নেপাল। নেক্সট কোয়েশ্চেন, হোয়ার ইজ দ্য সাবরিমালা টেম্পল লোকেটেড, ঠিক আছে। সাবরিমালা টেম্পল কোন স্টেটে আছে সেটা বলতে হবে। অপশান আছে মহারাষ্ট্র, উড়িষ্যা, কেরালা অ্যান্ড অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। কোন অপশানটা হবে? আচ্ছা, এই অপশানটা তোমরা সবাই জানো, ঠিক আছে, দ্যাট ইজ কেরালা। বহুবার তোমরা এটা নিউজে পেয়েছো, লম্বা টাইম ধরে বিভিন্ন পেপারে নিয়ে লেখালেখি হয়েছে, ঠিক আছে। তো এটা তোমরা মনে রাখো। আর সেকেন্ডলি যেটা হচ্ছে সেটা হচ্ছে টেম্পলসের বিষয়ে একটা টোটাল ভিডিও আমি অলরেডি বানিয়ে রেখেছি আমার স্ট্যাটিক প্লেলিস্টে। তোমরা যদি যাও সেখানে দেখতে পাবে, সেখানে খুব ভালোভাবে আমি টেম্পলসের ব্যাপারে সমস্তটা কভার করে অলরেডি রেখেছি। হু ওয়াজ অনার্ড উইথ দ্য 55th জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড ফর দ্য ইয়ার 2019? দেখো, এই কোয়েশ্চেনটা এখন আর রেলেভেন্ট নেই, ঠিক আছে। এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন, তোমরা দেখেই বুঝতে পারছো, ঠিক আছে। তবে অ্যান্সারটা হচ্ছে এ অচ্যুতানন্দ নম্বুথিরি, ঠিক আছে। তবে তোমরা জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডের ব্যাপারে বাকি পয়েন্টগুলো মনে রাখো, যে ফার্স্ট টাইম 1965-এ দেওয়া হয়েছিল। কে পেয়েছিলেন? পেয়েছিলেন হচ্ছে শঙ্কর কুরু, ঠিক আছে, শঙ্কর কুরু। পুরো নামটা লিখছি না। উনি একজন মালায়ালাম পোয়েট ছিলেন। আর যেটা লেখার জন্য ওনাকে দেওয়া হয় সেটা হলো ওরাকুজাল, ঠিক আছে, ওরাকুজাল, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ইয়াংগেস্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। কনিষ্ঠতম প্রেসিডেন্ট কে ইন্ডিয়ার? অপশান দেখো, ডক্টর এস রাধাকৃষ্ণন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, নীলম সঞ্জীবা রেড্ডি অ্যান্ড ডক্টর জাকির হুসেন, ঠিক আছে। কী হবে অ্যান্সারটা? অ্যান্সারটা হবে নীলম সঞ্জীবা রেড্ডি, ঠিক আছে, এটা হবে অ্যান্সার। আচ্ছা, উনি কত বছর বয়সে হয়েছিলেন? 64 ইয়ার্স, ওকে। আর উনি হচ্ছে প্রথম ব্যক্তি যিনি দুবার কন্টেস্ট করেছিলেন সেম সিটটার জন্য, ঠিক আছে। ওনার সময় পিএম কে ছিলেন, ওনার টেনিওরে টোটাল 3জনকে উনি পেয়েছিলেন, মোরারজি দেশাই, চৌধুরী চরণ সিং, ঠিক আছে, আর পেয়েছিলেন ইন্দিরা গান্ধীকে। আর নীলম সঞ্জীবা রেড্ডি ব্যাপারে আরও একটা পয়েন্ট তোমরা মনে রেখো, যে উনি ছিলেন ফার্স্ট সিএম অফ অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে, ফার্স্ট সিএম অফ অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, এস রাধাকৃষ্ণনের ব্যাপারে আরও কয়েকটা পয়েন্ট জেনে রাখো, যে উনি হচ্ছেন ভারতের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট, ঠিক আছে, আর সেকেন্ড প্রেসিডেন্ট। 5 সেপ্টেম্বর তোমরা সবাই জানো যে টিচার্স ডে হিসেবে পালন করা হয়। এটা কিনা বার্থ অ্যানিভার্সারি অফ এস রাধাকৃষ্ণন। আচ্ছা, ডক্টর রাজেন্দ্র প্রসাদ কি মনে রাখবে? ফার্স্ট প্রেসিডেন্ট উনি ছিলেন, ঠিক আছে।
আর ওনার সময় পিএম ছিলেন জওয়াহরলাল নেহেরু। ওকে, আর উনি যবে প্রেসিডেন্ট হিসেবে সিটটা হোল্ড করেছিলেন ঠিক সেই দিন ছিল 26শে জানুয়ারি 1950, যেদিন কিনা কনস্টিটিউশন কার্যকর হয়। এরপর আছেন ডক্টর জাকির হোসেন। কি মনে রাখবে? ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট, ঠিক আছে, ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট, সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট, ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট, ঠিক আছে, সঙ্গে সঙ্গে থার্ড প্রেসিডেন্ট। পরের কোশ্চেনটা দেখো, ইন দ্য ডোমেন অফ কম্পিউটার্স অ্যান্ড দ্য ইন্টারনেট হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইউআরএল? ইউআরএল ফুল ফর্ম জানতে চেয়েছে, অপশান দিয়েছে ইউনিক রিসোর্স লোকেশন, ইউনিভার্সাল রিসোর্স লোকেটার, ইউনিফর্ম রিসোর্স লোকেটার আর ইউনিক রিভোকড লোকেশন। ঠিক আছে, কোন অ্যান্সারটা হবে? অ্যান্সারটা হবে ইউনিফর্ম রিসোর্স লোকেটার। ঠিক আছে, ইউনিফর্ম রিসোর্স লোকেটার। আচ্ছা, কবে ফাউন্ড হয়েছিল ফার্স্ট টাইম? 1994। ঠিক আছে, কে করেছিল? টিম বার্নার্স-লি। ঠিক আছে, আর যদি কোয়েশ্চেন করে যে ডাব্লিউ কে ডিসকভার করেছিলেন, দ্য অ্যান্সার ইজ দ্য সেম, টিম বার্নার্স-লি। ওকে, আচ্ছা, এক্ষেত্রে আরও একটা পয়েন্ট তোমরা মনে রাখো, ইউআরএল দিয়েছে যখন এইচটিটিপিও দিতে পারে। ঠিক আছে, এইচটিটিপির ফুল ফর্ম কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ঠিক আছে, তোমরা অনেক সময় দেখবে ইউটিউবের যখন youtube.com লেখা থাকে, ঠিক আছে, তার সামনে দেখবে লেখা থাকে যে এইচটিটিপি, আর অনেক সময় এইচটিটিপিএস বলে লেখা থাকে, এস ফর সিকিওর। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, নেম দ্য থিম ডিক্লেয়ার্ড বাই ইউনাইটেড নেশন ফর ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে 2020। ঠিক আছে, কি থিম ছিল জানতে চেয়েছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে 2020টা। ঠিক আছে, এটাও এগেইন তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন। ঠিক আছে, অতটা রিলেভেন্ট নেই আর। উত্তরটা কী হবে? উত্তরটা হবে বায়োডাইভার্সিটি। ঠিক আছে, বায়োডাইভার্সিটি। পরের কোয়েশ্চেন দেখো, ইফ দ্য মাস অফ আ পার্সন ইজ 60 কেজি অন দ্য সারফেস অফ দ্য আর্থ, দেন দ্য সেম পার্সনস মাস অন দ্য সারফেস অফ দ্য মুন উইল বি। ঠিক আছে, 60 কেজি একজনের যদি মাস হয় পৃথিবীতে, তাহলে চাঁদে কত হবে? ঠিক আছে, এটা হচ্ছে ছোটোবেলার কোয়েশ্চেন। কী হবে অ্যান্সারটা? অ্যান্সারটা হবে 60 কেজি। ঠিক আছে, কারণ এখানে মাসের কথা বলেছে। ঠিক আছে, মাস তো চেঞ্জ হয় না, তো এখানে হবে 60 কেজি। ঠিক আছে, আচ্ছা, যদি এখানে ওয়েট বলতো তাহলেই 1/6 করতে হবে। ঠিক আছে, কারণ কি, চাঁদের গ্র্যাভিটি পৃথিবীর গ্র্যাভিটির 1/6 হয়। ঠিক আছে, ফর্মুলাটা কি ছিল? ফর্মুলা ছিল W=mg। ঠিক আছে, ওয়েট = মাস ইন্টু গ্র্যাভিটি। ঠিক আছে, তো চাঁদের গ্র্যাভিটি যেহেতু 1/6 হয়ে যায়, তো টোটাল ওয়েটের 1/6 হয়ে যাবে।